লেখিকা মাধবী ভট্টাচার্যের বেঈমান। লোকটা অফিসে বেরিয়ে যেতেই বিছানায় উপুড় হয়ে এতক্ষণ ধরে চেপে রাখা কান্না বের করে দিতে লাগলো শিবানী। মামার মনে মনে যেই মতলব ছিল তা কি জানতো শিবানী? জানলে অনেক আগেই সাবধান হতো। হুট করে কোথাকার কোন রঞ্জন নিয়োগীর সাথে বিয়েটা হতো না ওর। 7 দিন আগে হঠাৎ এক সন্ধেবেলা মামা শিবানীকে বললেন, আমার সঙ্গে চলতো এক জায়গায়, একটু ভালো করে সেজে গুজে নে। শিবানী তো অবাক। মামা ওকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায় না এমন নয়, কিন্তু সাজগোজ করার কথা তো কখনো বলেনি। তাই সে জিজ্ঞেস করলো, কোথায় যাব মামা? মন্দিরে। কেন? আজ তোর বিয়ে, চল তাড়াতাড়ি, সময় নষ্ট করিস না। শিবানীর মাথায় তো আকাশ ভেঙে পড়লো। ব্যাপারটা ওর মাথাতেই ঢুকছিল না। কি বলছো মামা? আমার বিয়ে মানে? আমি তো এখন বিয়ে করব না। করবি না মানে? সারা জীবন তোকে ঘাড়ে নিয়ে বসে থাকবো নাকি আমি? বড় হয়ে উঠেছিস, সারাদিন একা একা ঘরে থাকিস, কখন কোন বিপদ ঘটবে, তারপর সারা জীবন আমি অপরাধী হয়ে থাকবো। নে নে, আর কথা বাড়াস না, চল তাড়াতাড়ি। মামার মুখের ওপরে আর কথা বলার সাহস ছিল না শিবানীর। এই মামা না থাকলে কোথায় যে ভেসে যেত এতদিনেও। মা মারা যাবার পর মায়ের এই মাসতুতো ভাই নিজের কাছে নিয়ে এসেছিলেন শিবানীকে। বাবা তো আগেই মারা গেছিলেন। 10 বছর বয়স থেকে মামার কাছেই আছে শিবানী। এরপরেও কেটে গেছে আরো 10টা বছর। শিবানীও দেখতে দেখতে 20 বছরে পা রেখেছে। মামা অটো চালান, সারাদিন ঘরের বাইরেই থাকেন। শিবানীকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন তিনি, কিন্তু ক্লাস 10-এ আটকে যেতেই যখন বুঝলেন শিবানী পড়াশোনায় একেবারেই গবেট, তখন স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছিলেন ওকে। শিবানীও হাঁপ ছেড়ে বেঁচেছিল। মামা যে ভেতরে ভেতরে এভাবে শিবানীকে দূর করে দেবার মতলব এঁটেছিলেন বুঝতেই তো পারেনি সে। নিঃশব্দ চোখের জলে ওর গাল ভেসে যাচ্ছিল। কোনো মতে তৈরি হয়ে নিয়ে বেরিয়ে আসতেই মামা ওর দিকে তাকালেন একবার। শিবানীর মাথায় হাত রেখে নরম সুরে বললেন, কাঁদছিস কেন পাগলি? এই মামার উপর ভরসা নেই তোর? তোকে আমি জলে ভাসিয়ে দেব নাকি? রঞ্জন বাবু ভারী ভালো মানুষ, তোর থেকে হয়তো একটু বেশি বয়স্ক, তা বলে বুড়ো নয় সে। ওই 34-35 হবে, ছোট চাকরি, কিন্তু খুব খারাপও নয়। নানা ঝামেলায় এতদিন বিয়ে করা হয়ে ওঠেনি বেচারার। কেউ নেই আপনজন, কেই বা ধরে বেঁধে বিয়ে দেবে। একা একাই থাকে, আমার অটোতে করে প্রায় যাতায়াত করে। তখনই কথায় কথায় নিজের কষ্টের কথা বলে ফেলেছিল। আমি তখন তোর কথা বললাম, সেও রাজি হয়ে গেল। ছেলেটা তোকে খুব সুখে রাখবে, দেখে নিস তুই। শিবানী অঝরে কেঁদেই যাচ্ছিল। একটা মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছিল যে, বেচারা জিতেন তো কিছুই জানে না। সে যখন জানবে শিবানীর বিয়ে হয়ে গেছে তখন কত কষ্ট পাবে, সে কথা ভেবেই চোখে জল চলে আসছিল শিবানীর। সেই বা জিতেনকে ছেড়ে থাকবে কি করে? ভয়ে মামাকে জিতেনের কথা এতদিনেও বলতে পারেনি সে। মামা জিতেনকে দু চোখে দেখতে পারেন না। কোন এক পার্টির দাদার হয়ে নাকি গুন্ডাগিরি করে বেড়ায় সে। সেই দাদার দৌলতেই নাকি জিতেনের এত বাড়বাড়ন্ত অবস্থা। পাকা বাড়ি, 2খানা মোটর বাইক, বাজারে একটা স্টেশনারি দোকান, বলতে গেলে খুব ভালো অবস্থা জিতেনের। সে শিবানীকে ভালোবাসে খুব, কিন্তু মামার চোখেও খুব খারাপ ছেলে। শিবানীকে কাঁদতে দেখে এবার ধমকে ওঠেন মামা, কান্না বন্ধ কর, চল এবার, দেরি হয়ে যাচ্ছে। মামার সঙ্গে কাঁদতে কাঁদতে মন্দিরে গিয়ে হাজির হলো শিবানী। সেখানে রঞ্জন নামের লোকটা দাঁড়িয়েছিল। দেখে আবার জিতেনের কথা মনে পড়ে গেল শিবানীর। জিতেন যখন রং চঙ্গে জামা গায়ে দিয়ে, চুলগুলো পেছনে উল্টে আছড়ে, রোদ চশমা চোখে দিয়ে বাইকে চেপে ছুটে চলে, তখন ওকে কোনো হিন্দি সিনেমার নায়কের থেকে কম মনে হয় না। জিতেনের বাইকের পেছনে বসে ওর কোমর জড়িয়ে ধরে নিজেকে হিন্দি সিনেমার নায়িকার মতো ভাবতে কত সুখ ছিল। সবকিছু কেড়ে নিল ওই লোকটা। লোকটার চেহারা দেখো, কালো, রোগা, মোটা গোঁফও আছে একটা। মামা কত জানি বয়স বলেছিল, 34-35। এর মানে শিবানীর থেকে প্রায় 15 বছরের বড়। মাগো, চোখ বুজে ফেললো শিবানী। তারপর 7 দিন ধরে ওই লোকটার সঙ্গে সংসার করছে শিবানী। এই কদিনে বুঝেছে লোকটা খুব কম কথা বলে, তবে শিবানীর খেয়ালও করে খুব। ওর দু চোখের দৃষ্টিতেই বোঝে শিবানী। বারবার শিবানীর মুখের ওপর চোখ ফেলে কি যেন দেখে, তারপর বলে, কি গো, মন খারাপ? চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, দেখবে মন ভালো হয়ে যাবে।
শিবানী জেদ দেখায় যায় না, লোকটাও আর কিছু বলে না, চুপ করে থাকে। বিয়ের পর প্রথম রাতে লোকটা ওকে কাছে টেনে নিয়ে আদর করতে চেয়েছিল। শিবানী ঠেলে সরিয়ে দিয়েছিল লোকটাকে। তখন লোকটা মুখটা কেমন যেন করে বলেছিল, আমাকে পছন্দ হয়নি তোমার, তাই না? ইস, আমার উচিত ছিল বিয়ের আগে একবার তোমার সঙ্গে কথা বলা। শিবানী উত্তর দেয়নি। লোকটাও চুপ করে শুয়ে পড়েছিল আর শিবানীর কাছে ঘেঁষার চেষ্টা করেনি। দেখতে দেখতে চলে গেছে 7 দিন, তবু শিবানীর বুকের ভার কমেনি। বারবার জিতেনের কথা মনে পড়ে কাঁদতে ইচ্ছে করে ওর, কিন্তু লোকটার সামনে কাঁদতেও পারে না। তাই এখন লোকটা বেরিয়ে যাবার পর জমানো কান্নাগুলো বিছানায় উপুড় হয়ে বের করে দিচ্ছিল শিবানী। রঞ্জন বাইরে বেরিয়ে রাস্তার মোড়ে অটোর লাইনে দাঁড়াতেই শক্তিবাবু নিজের অটো থেকে নেমে ওর কাছে এসে দাঁড়ালেন। সব ঠিকঠাক আছে তো রঞ্জন বাবু? শিবানী সংসার করছে মন দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আপনি আমাকে আর রঞ্জন বাবু বলে ডাকবেন না, শুধুই রঞ্জন বলে ডাকুন, ভালো লাগবে আমার, কুণ্ঠিত হয়ে বলল রঞ্জন। শক্তিবাবু হাসি মুখে রঞ্জনের দিকে তাকিয়ে রইলেন। ভারী ভালো ছেলেটা। একটা সরকারি অফিসের বেয়ারা এই ছেলেটাকে প্রথম দেখার পর খুব মনে ধরেছিল তার। দীর্ঘদিন ধরে অটোতে কত রকম প্যাসেঞ্জার নিয়ে আসা যাওয়া করেছেন, কত রকমের লোক দেখেছেন। এই অভিজ্ঞতায় তার মনে হয়েছিল রঞ্জন বেশ ভালো ছেলে, শিবানীকে সে খুব ভালো রাখবে। তখনই বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন তিনি। হাসি মুখে রঞ্জনের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। শিবানীকে নিয়ে যা চিন্তায় পড়েছিলাম আমি, পাড়ার মস্তান জিতেনের সঙ্গে জড়িয়ে নিজের জীবনের সর্বনাশ করতে যাচ্ছিল ও। বোকা মেয়ে, বুঝতেই পারিনি জিতেনের মতো ছেলেরা কখনো কাউকে ভালোবাসতেই পারে না। পাড়ার লোকেদের মুখে শুনেছিলাম শিবানীর কীর্তি, একদিন নিজের চোখেও দেখেছিলাম, তাই ওকে কিছু না জানিয়ে বিয়েটা ঠিক করে ফেলেছিলাম। নইলে শিবানী পালিয়েও যেতে পারত। ভাগ্যিস তুমি বিয়েতে মত দিয়েছিলে। আরে এভাবে বলছেন কেন? আমিও তো মেয়ে খুঁজছিলাম তখন। শিবানীকে পেয়ে আমারও তো খুব ভালো লেগেছিল। হাজার খুঁজলেও শিবানীর মতো মেয়ে আমি পেতাম না। ঠিক আছে, এসব কথা থাক, আশীর্বাদ করছি, ভালো থেকো তোমরা। নিজের অটো নিয়ে বেরিয়ে গেলেন তিনি। রঞ্জন বলতে পারল না শিবানী ওই ছেলেটাকে এখনো ভুলতে পারেনি, নইলে কি আর এমন অন্যমনস্ক হয়ে থাকতো। জিতেনের চোখ দপদপ করছিল রাগে। এত সাহস বুড়োটার, লুকিয়ে বিয়ে দিয়ে দিয়েছে শিবানীর। কিরকম চালাক, টেরও পেতে দেয়নি কাউকে। শিবানীকে খুঁজে বের করবেই জিতেন, আর তার আলিয়া ভাট অন্য কারো হয়ে যাবে, আর জিতেন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সেটা তো হতে পারে না। সবাই বলে জিতেন নাকি অনেকটা বরুণ ধাওয়ানের মতো দেখতে, আর শিবানী যেন আলিয়া ভাট। জিতেনের বন্ধুরা শিবানীকে দেখলেই বলতো, ওই এসে গেছে তোর আলিয়া ভাট। জিতেন দাঁত বের করে হাসতো। এরকম একটা ঝাক্কাস মেয়েকে বাইকের পেছনে বসিয়ে চক্কর কাটতেও কত সুখ। ওই বুড়োটা সব গড়বড় করে দিল। রাগে দাঁতে দাঁত ঘষে জিতেন। শিবানী চুপ করে শুয়েছিল বিছানায়। রঞ্জনের ফেরার সময় হয়নি এখনো। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ। চমকে উঠল শিবানী। এ সময় কে এলো? উঠে গিয়ে দরজা খুলে দিল সে। তারপরে কেঁপে উঠল। জিতেন দাঁড়িয়ে আছে সামনে, হাসছে। 1 মাস বাদে আবার জিতেনকে দেখতে পেল। এ কি, তুমি এই বাসা খুঁজে পেলে কি করে? জিতু মাস্তানের কাছে এটা আর এমন কি কাজ? চোখ কান খোলা রাখলেই খুঁজে পাওয়া যায়। এখন বল, তুই কেমন আছিস? ওই শুটকো লোকটার কি কপাল বল, তোর মতো বউ পেয়ে গেছে, শালা হারামি। মুখ বিকৃত করে বলল জিতেন। তারপর ঘরে ঢুকলো। শিবানী তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে বলল, তুমি বেশিক্ষণ বসো না, লোকটার ফিরে আসার সময় হয়ে গেছে। জিতেন এগিয়ে এসে এক ঝটকায় শিবানীকে কাছে টেনে নিল। বলল, কেন রে, আমাকে তাড়াতে চাইছিস কেন? শুটকোটাকে পেয়ে আমাকে ভুলে গেছিস নাকি শালি? কতবার বলেছি মুখ খারাপ করবে না। আমি তোমাকে একবারের জন্য ভুলিনি জিতু। আমি ভালো নেই গো। মামার মুখের ওপরে কিছু বলতে পারবো না দেখে বিয়েটা চুপচাপ করে ফেলেছিলাম। তোর মামাটাও মাইরি 1 নম্বরের হারামি আছে। বুড়োটা তোর আর আমার ব্যাপারে জেনে গিয়েছিল, তাই তো চালাকি করে বিয়েটা দিয়ে দিল এভাবে। মামা সব জানতো? বলো কি, তাই তো এরকম হুট করে বিয়েটা দিল? এবারে বুঝতে পারছি। বড় বড় চোখ করে বলল শিবানী। হ্যাঁ, তবে আর বলছি কি, কিন্তু আমি তোকে এখানে থাকতে দেব না, পালিয়ে যাব তোকে নিয়ে। কি, যাবি আমার সাথে? জিতেনের বুকে মাথা রেখে বলল শিবানী, যাবই তো, এই দিনেরই তো অপেক্ষা করছিলাম আমি। জিতেন খুশি হয়ে সশব্দে একটা চুমু খেলো শিবানীর গালে। তারপর বলল, এই তো আমার হিরোইনের মতো কথা।
তবে এই কথাই রইল, আমি সব ঠিকঠাক করি, তারপর তোকে এখান থেকে নিয়ে যাব। শালা বুড়োটার নাকে ঝামা ঘষে দেব একেবারে। আবার বাজে কথা। এখন যাও তুমি, লোকটা এসে পড়বে, ধরা পড়ে গেলে সব প্ল্যান বানচাল হয়ে যাবে। শিগগির যাও, আমি তোমার অপেক্ষায় থাকবো। বেরিয়ে গেল জিতেন। শিবানীর মনের থেকে এতদিনের একটা ভার সরে গেছে এক লহমায়। নিজেকে খুব ফুরফুরে লাগছে ওর। আর কটা দিনের অপেক্ষা, তারপর মুক্তি। কি আনন্দ। রঞ্জন ফিরল একটু পরে, হাতে একটা তেলে ভাজার ঠোঙা। শিবানীকে দেখে খুশি খুশি মুখে বলল, বেগুনি আর আলুর চপ নিয়ে এলাম, গরম গরম ভাত ছিল, এবারে চা করি, একসাথে খাবো দুজনে। ঠোঙাটা রেখে বাথরুমে ঢুকলো রঞ্জন। শিবানীর এবার লোকটার জন্য খারাপ লাগছে একটু একটু। আর তো বেশি দিন এই লোকটার সাথে থাকবে না ও। লোকটা কিন্তু বড় ভালো ছিল, শিবানীকে কখনো কোনো কষ্ট দেয়নি, বরং শিবানী লোকটাকে কষ্ট দিয়েছে। অন্যদিন অফিস থেকে ফিরে লোকটাই চা করে, শিবানী চুপ করে বসে থাকে বিছানায়। ওর কি দায় পড়েছে এই সংসারে খেটে মরবে? কিন্তু আজ কেন যেন মায়া হচ্ছে লোকটার জন্য। শিবানী রান্নাঘরে ঢুকে চায়ের জল চাপালো, বাটিতে মুড়ি ঢেলে নিয়ে সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাখলো। তারপর থালায় তেলে ভাজাগুলো ঢেলে নিয়ে টেবিলের ওপরে রেখে লোকটার অপেক্ষা করতে লাগলো। রঞ্জন বাথরুম থেকে বেরিয়েই অবাক। আরে, তুমি চা বানিয়ে ফেলেছো, আবার মুড়িও মেখেছো? হ্যাঁ, এসো খেয়ে নাও। শিবানী বুঝতে পারছিল খুব খুশি হয়েছে লোকটা, ভেতরের খুশি চেপে রাখতে পারছে না। মাঝে মাঝে শিবানীর দিকে তাকিয়ে বোকার মতো হেসে ফেলছে। লোকটা সত্যি বোকা। রঞ্জন আজকাল খুব খুশি খুশি থাকে। শিবানী এভাবে হঠাৎ করে ওর যত্ন করতে শুরু করেছে, সবটাই যেন স্বপ্নের মতো মনে হয়। জীবনে ভালোবাসা খুব কমই পেয়েছে সে। অবহেলা, লাঞ্ছনা এগুলো সঙ্গে নিয়েই বড় হয়ে উঠেছে, তাই সামান্য আদর যত্নেই চোখে জল চলে আসে। শিবানী বড় ভালো মেয়ে, এতদিন ওই ছেলেটাকে ভুলতে পেরেছে বোধহয়। এখন প্রায় শিবানীকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যায় রঞ্জন। শিবানীও আপত্তি করে না আগের মতো, হেসে হেসে গল্পও করে রঞ্জনের সাথে। নিজেকে বড় সৌভাগ্যবান মনে হয় তখন। আজ অফিসে বেরোনোর আগে রঞ্জন বলল, অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে একটা সিনেমা দেখতে যাব, খুব ভালো হয়েছে নাকি ছবিটা, রেডি হয়ে থেকো কেমন। আলমারিতে একটা নীল রঙের প্যাকেটে আমার ইস্ত্রি করা জামা রাখা আছে, বের করে রেখো, ওটা পরেই যাব। ঘাড় নাড়ল শিবানী। মাঝে মাঝে গলার কাছে একটা কষ্ট ডেলা পাকিয়ে ওঠে। এত ভালো মানুষটাকে ঠকিয়ে কি ঠিক কাজ করছে? লোকটা বড্ড দুঃখীও। কথায় কথায় একদিন শিবানীকে বলেছিল, ছোট্টবেলায় আমার মা মারা যান শিবানী, বাবা আরেকটা বিয়ে করেন। সেই নতুন মা আমাকে দু চোখে দেখতে পারতো না, সারাক্ষণ গালিগালাজ, মারধর, এসবে অভ্যস্ত হয়ে গেছিলাম আমি। রাই খেতেও দিত না আমাকে। বাবা সব জেনেও চুপ করে থাকতো। কত রাতে মায়ের কথা ভেবে কান্নায় ভিজে যেত বালিশ। কেউ আমার কষ্টের খবর রাখতো না। অবহেলা সয়ে সয়েই বড় হয়ে উঠলাম কোনো মতে, ভালো করে। পড়াশোনাও করতে পারিনি, অনেক কষ্টে চাকরিটা জোগাড় করেছিলাম। তারপরেই বেরিয়ে এসেছিলাম সেই বাড়ি ছেড়ে। ভালোবাসা, আদর, যত্ন কি জানতামই না তুমি আসার আগে। শিবানীর বুকটা টনটন করছিল শুনে। বেচারা জানেও না শিবানী থাকবে না আর বেশি দিন। রঞ্জন বেরিয়ে যাবার পর চুপচাপ ঘরের কাজগুলো সারছিল শিবানী। তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ। দরজা খুলে দিতে জিতেন ঘরে ঢুকলো। সবকিছু ঠিক করে ফেলেছি, আজই রাতের ট্রেনে জলপাইগুড়ি পালাবো আমরা, কিছুদিন ওখানেই থাকবো, হানিমুন হয়ে যাবে আমাদের, বলে বিশ্রী হাসলো জিতেন। শিউরে উঠল শিবানী। জিতেন আবার বলল, রেডি হয়ে থাকিস, ঠিক 5:30টায় তোকে নিয়ে যাব। ঘাড় নাড়ল শিবানী। কেন যে মন সায় দিচ্ছে না। জিতেন বেরিয়ে গেল একটু পরে। ভালো করে রান্না করে চাপা দিয়ে রাখলো শিবানী। এরপর তো আবার রান্না করে খেতে হবে লোকটাকে। আহারে, বড্ড কষ্ট হচ্ছিল ওর। রান্না শেষ করে ব্যাগ গোছাতে বসলো শিবানী। নিজের পোশাকগুলো বের করার সময় আলমারি থেকে একটা প্যাকেট নিচে পড়ে গেল। নীল রঙের প্যাকেটটার ভেতর থেকে একটা সুন্দর ড্রেস উকি মারছিল। কৌতূহলী হয়ে প্যাকেটটা তুলে নিল শিবানী। দেখলো ভেতরে একটা কাগজ দেখা যাচ্ছে। বের করে ভাঁজ খুলে দেখলো লেখা আছে, প্রথমবার তোমার জন্য কিছু নিয়ে এলাম, পছন্দ হলে আজ সিনেমা যাওয়ার সময় এটাই পরো, ভালো লাগবে আমার। এই জন্য রঞ্জন নীল রঙের প্যাকেটে ওর ইস্ত্রি করা জামা রাখা আছে বলেছিল।
শিবানীকে চমক দিতে চেয়েছিল বেচারা। হঠাৎ ড্রেসটা বুকে চেপে ধরে কেঁদে উঠল শিবানী। যেতে ইচ্ছে করছে না ওর, কিন্তু জিতেনকে কি বলবে। বিকেল 5টাতে জিতেন এসে হাজির। কিরে, সব গুছিয়ে নিয়েছিস তো? চল এবারে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, বিকেলের জন্য একটু জলখাবার বানিয়ে যাই ওর জন্য। আর তো আমার হাতের রান্না খেতে পাবে না লোকটা। ঢং করছিস নাকি মগি? শিগগির চল, কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে। আচ্ছা। ভয়ে ভয়ে ঘাড় নাড়ল শিবানী। জিতেনের বাইকের পেছনে চেপে স্টেশনের পথে চলছিল শিবানী। ট্রাফিক সিগন্যালে রেড লাইট হতে বাইক নিয়ে দাঁড়ালো জিতেন। তখনই জিতেনকে চমকে দিয়ে বাইক থেকে নেমে পড়ল শিবানী। আমি তোমার সঙ্গে যাব না। লোকটা বড় কষ্ট পাবে গো, বড় আশা নিয়ে আসবে আমাকে নিয়ে আজ সিনেমা দেখতে যাবে বলে। আমাকে ঘরে দেখতে না পেলে কি করবে কে জানে। জিতেন, ছেড়ে দাও আমাকে, ওকে কষ্ট দিয়ে তোমার সঙ্গে যেতে পারবো না আমি। হতভম্ব জিতেনকে দাঁড় করিয়ে রেখে ছুটল শিবানী নিজের ফেলে আসা 6 মাসের সংসারের দিকে। পেছনে দাঁড়িয়ে দাঁতে দাঁত ঘষে জিতেন বলল, বেঈমান শালী। কেমন লাগলো আপনাদের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।